ছাত্রছাত্রীরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্যাসের তরলীকরণ, লিকুইফিকেশন অফ গ্যাস। অর্থাৎ আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের তরলীকরণ। গ্যাসের তরলীকরণ। তো গ্যাসকে তরলে পরিণত করা যায়, এটা তো তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে। গ্যাসকে তরলে পরিণত করা যায় কারণ তোমরা দেখবে নাইট্রোজেন গ্যাস কিন্তু লিকুইড নাইট্রোজেন, এটা কিন্তু বিশেষ গুরুত্ব আছে। হিমায়ক সৃষ্টিতে লিকুইড নাইট্রোজেন কিন্তু বিশেষ গুরুত্ব আছে। তো বা আমরা যেটা বলতে পারি লিকুইড অ্যামোনিয়া তোমরা জানো লিকুইড অ্যামোনিয়া কিন্তু ব্যবহার হয়। সুতরাং গ্যাসকেও কিন্তু তরলে পরিণত করা যায়। এবার গ্যাসকে তরলে পরিণত করতে গেলে কোন কোন শর্ত প্রয়োগ করতে হয়? দুটো শর্তে কোনো গ্যাস কিন্তু তরলে পরিণত হতে পারে। এই শর্তগুলো কি কি? গ্যাসের তরলীকরণের শর্তর মধ্যে প্রথম শর্তটা হচ্ছে টেম্পারেচারটাকে তোমাকে কম রাখতে হবে। টেম্পারেচারটাকে কমাতে হবে। টেম্পারেচার শুড বি ডিক্রিজ, টেম্পারেচার কমাতে হবে। এবং প্রেসার, এক নম্বর শর্ত টেম্পারেচার কমাতে হবে, দু নম্বর প্রেসার বাড়াতে হবে। টেম্পারেচার কমালে কি হবে? টেম্পারেচার কমালে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তি কিন্তু হ্রাস পাবে, কাইনেটিক এনার্জি। আর গতিশক্তি যদি হ্রাস পায় তাহলে কিন্তু সেই গ্যাসের অণুগুলো এদিক ওদিক করে মুভমেন্টটা তার কিন্তু কমে যাবে। অর্থাৎ মুভমেন্ট যদি কমে যায় তাহলে গ্যাসের অণুগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থায় থাকবে, এবং কাছাকাছি অবস্থায় থাকবে বলে তাদের মধ্যে কিন্তু ইন্টারাকশনটা বেশি হবে। আর যত ইন্টারাকশনটা বেশি হবে তত কিন্তু তারা ওই গ্যাসের অণুগুলো কিন্তু আস্তে আস্তে করে তরলে পরিণত হবে। অর্থাৎ টেম্পারেচার যত আমি হ্রাস করব, গ্যাসের অণুগুলোর যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি কিন্তু হ্রাস পাবে। আমরা জানি গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? গতিশক্তি এক মোল গ্যাসের গতিশক্তি আমরা বার করেছিলাম 3/2 RT। অর্থাৎ গতিশক্তি পুরোপুরি টেম্পারেচারের উপর নির্ভরশীল। টেম্পারেচার যদি আমরা কমাই, গতিশক্তি, গ্যাসের অণুগুলোর গতিশক্তি কিন্তু কমবে। গতিশক্তি যদি কমে তাহলে গ্যাসের অণুগুলো তাড়াতাড়ি চারদিকে মুভ করতে পারবে না। আর মুভ করতে না পারলে তারা একত্রিত হবে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে। ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি বেশি হবে সেহেতু ওই যে গ্যাসের অণুগুলো কিন্তু তরলে পরিণত হবে। আর দ্বিতীয়টা হচ্ছে প্রেশারটাকে তুমি বাড়াও। কোনো একটা পাত্রের মধ্যে তুমি কোনো একটা গ্যাস রেখে দিয়ে তার মধ্যে পিস্টন দিয়ে তুমি প্রেশারটা প্রয়োগ করো। আস্তে আস্তে করে পিস্টন দিয়ে যদি প্রেশারটা প্রয়োগ করো তখন গ্যাসের অণুগুলো সংকুচিত হবে, কম্প্রেস হয়ে যাবে। এবং কম্প্রেসড হয়ে যাওয়ার ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে, কারণ আয়তনটা তো কমে গেছে। প্রেশার বাড়িয়েছো মানে আয়তনটা কমে গেছে। অর্থাৎ অল্প পরিমাণ জায়গার মধ্যে বেশি সংখ্যক গ্যাসের অণু আছে। আর বেশি সংখ্যক যদি গ্যাসের অণু থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে। আর ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে মানে সেই গ্যাসের অণুগুলো তরলে পরিণত হওয়ার চান্স বেশি। কারণ আমরা প্রথম এপিসোড থেকেই করেছিলাম যে গ্যাসের থেকে তরলের মধ্যে অণুগুলোর ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়। সুতরাং এই দুটো শর্তে, টেম্পারেচার কমাও আর প্রেশার বাড়াও, এই দুটো শর্তে কিন্তু কোনো গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারি। এবার দেখো, একটা খুব ইন্টারেস্টিং আলোচনা করব, যেটাতে বিজ্ঞানী অ্যান্ড্রিউস একটা পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর পরীক্ষা করছিলেন। তো বিজ্ঞানী অ্যান্ড্রিউস কি করছিলেন? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পি ভার্সেস ভি লেখচিত্রটি অঙ্কন করার চেষ্টা করছিলেন। পি ভার্সেস ভি এই লেখচিত্রটা অঙ্কন করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানী অ্যান্ড্রিউস। পি ভার্সেস ভি লেখচিত্র আমরা বয়েল সূত্র থেকে করে এসেছি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটু পি ভার্সেস ভি লেখচিত্রটা একটু আলাদা হয়, না হলে আমরা এটা করে এসেছিলাম সমপরাবৃত্তাকার হয়। অর্থাৎ এবার আমরা অ্যান্ড্রিউস বিভিন্ন উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের CO2 গ্যাসের পি ভার্সেস ভি লেখচিত্র আঁকার অঙ্কন চেষ্টা করছিলেন। তিনি করলেন কি, খুব ভালো করে দেখবে, 50°C তাপমাত্রা একটা কিন্তু লেখচিত্র পেলেন। 50°C তাপমাত্রা লেখচিত্র কিরকম পেলেন? 50°C তাপমাত্রায় লেখচিত্র তিনি এইরকম পেলেন। 50°C তাপমাত্রায় 50°C তাপমাত্রায় তিনি লেখচিত্র এইরকম পেলেন। 50°C তাপমাত্রায় তিনি লেখচিত্রটা এইরকম পেলেন। এবং এই লেখচিত্র এরকম পেলেন, এটার মানেটা কি?
এর মানেটা হচ্ছে তুমি ধরো এখানে ভলিউমটা, এখানে এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ভলিউমটা 50 ইনিশিয়াল ভলিউমটা। এবার তুমি আস্তে আস্তে করে প্রেশারটা তুমি আস্তে আস্তে করে কমাচ্ছ। প্রেশার যদি কমাও আস্তে আস্তে করে, প্রেশার তুমি কমাচ্ছ না, প্রেশার তুমি আস্তে আস্তে করে বাড়াচ্ছ। দেখো আমি ভুল বলছি, প্রেশার যদি তুমি আস্তে আস্তে করে বাড়াও তাহলে কিন্তু ভলিউমটা, প্রেশার যদি আস্তে আস্তে করে বাড়াও তাহলে কিন্তু ভলিউমটা, দেখো ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে, কারণ এখানে ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে এইটা, আর তারপরে দেখো ভলিউমটা কিন্তু কম যাচ্ছে, কারণ এদিকে আসছে ভলিউমটা। প্রেশার তুমি আস্তে আস্তে করে বাড়ালে ভলিউমটা কিন্তু আস্তে আস্তে করে কমছে। কিন্তু আমি বলেছি প্রেশার যদি বাড়ানো হয় তাহলে কিন্তু গ্যাসটা, প্রেশার যদি আস্তে আস্তে করে বাড়ানো হয় তাহলে গ্যাসটা তরলে পরিণত হয়। কিন্তু 50°C তাপমাত্রায় প্রেশার যখন খুব হাই পর্যন্ত করে দিলেন তখনও কিন্তু তিনি লক্ষ্য করলেন যে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তরলে কিন্তু পরিণত হচ্ছে না। অর্থাৎ 50°C উষ্ণতা, আমি যদি 50°C তাপমাত্রা যদি গ্রাফটা অঙ্কন করি তাহলে CO2 গ্যাসের নো লিকুইফিকেশন, কোনো কিন্তু তরলীভবন ঘটছে না, কোনো লিকুইফিকেশন, কোনো তরলীভবন কিন্তু ঘটছে না 50°C তাপমাত্রায়। প্রেশার বাড়াচ্ছেন, আয়তনটা কমছে কিন্তু লিকুইফিকেশন কিন্তু হচ্ছে না। তো এরপর তিনি এই গ্রাফটাকে কি করলেন, এই গ্রাফটার মধ্যে খুব ভালো করে খেয়াল করো, এই গ্রাফটায় তিনি করলেন কি, তিনি এরপর কমতে এরপর একটা টেম্পারেচার আস্তে আস্তে করে কমালেন। টেম্পারেচার টেম্পারেচার যখন কমাচ্ছেন, একটা টেম্পারেচার তিনি নিলেন যে 31.1°C। দেখো টেম্পারেচার যখন কম, টেম্পারেচার একটা তিনি গ্রহণ করছেন 31.1°C। টেম্পারেচার যখন কম তখন কিন্তু ভলিউমটাও একটু কম হবে, কারণ ভলিউম কম হবে মানে কি, তার কাইনেটিক এনার্জিটা কমে গেছে। কাইনেটিক এনার্জিটা যদি কমে যায় তাহলে কিন্তু ভলিউমটাও একটু কম হবে। অর্থাৎ আমি দেখো ভলিউমটা, আমি যখন 50°C ছিল তখন কিন্তু এইখানে ভলিউমটা ছিল, ভলিউমটা এইদিকে, ভলিউমের দিকটা এই দিকটা ভলিউম ছিল। আর 31.1° যখন করছে তখন কিন্তু ভলিউমটা একটু কম অবস্থায় ভলিউমটা করছেন, এটা দেখানোর জন্য আমি বলছি। এবার এই পরীক্ষাটা তিনি 31.1°C কিন্তু করার চেষ্টা করেন, 31.1°C। তো 31.1°C করার চেষ্টা করলেন এবং ভলিউমটা কম ভলিউম থেকে তিনি প্র্যাকটিস করলেন, দেখতে পেলেন। এবার আস্তে আস্তে করে তিনি প্রেসারটাকে বাড়াচ্ছেন, আস্তে আস্তে করে প্রেসারটাকে বাড়াচ্ছেন, বাড়িয়ে আস্তে আস্তে তিনি প্রেসারটাকে বাড়াচ্ছেন। এমন একটা অবস্থা এলো, এখানে প্রেসারটাকে বাড়িয়ে এমন একটা অবস্থা এলো যে অবস্থাতে তিনি লক্ষ্য করলেন যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হঠাৎ করে তরলে পরিণত হয়ে গেল, অর্থাৎ তরলে পরিণত হয়ে গেল এবং গ্যাসটা এরপর থেকে তরলে পরিণত হয়ে গেল। এবং এই অবস্থাটাতে দেখো, এই পয়েন্টটাতে প্রেসারটা বাড়াতে 31.1°C প্রেসারটা আস্তে আস্তে করে বাড়াতে তিনি পেলেন এই যে একটা পয়েন্ট পেলেন, এই পয়েন্টে প্রেসারের একটা পয়েন্ট পেলেন, এবং এই পয়েন্টে হঠাৎ করে দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তরলে পরিণত হয়ে গেছে। এবং তিনি তখন ভাবলেন যে 50°C তাপমাত্রায় প্রেসারটা যতই বাড়ানো গ্যাস কিন্তু তরলে পরিণত হচ্ছে না, 40°C তাপমাত্রাও কিন্তু হবে না। একটা 31.1°C হচ্ছে সেই তাপমাত্রা, যেই তাপমাত্রায় রেখে কোনো একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি চাপ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তরলে পরিণত হবে। এর থেকে বেশি তাপমাত্রা যদি তুমি রেখে চাপ প্রয়োগ করো তাহলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, চাপ বাড়াও না কেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু তরলে পরিণত হবে না। তখন তিনি বললেন যে এই 31.1°C যে তাপমাত্রাটাকে তিনি বললেন এই হচ্ছে ক্রিটিক্যাল, এই তাপমাত্রা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। তাহলে সংকট উষ্ণতা যদি তোমার সংজ্ঞা জানতে, সংকট উষ্ণতা কি, যেটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এমন একটি উষ্ণতা আছে, যে উষ্ণতার প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এমন একটি উষ্ণতা আছে, নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতার উপরে গ্যাসটি যখন থাকবে তখন তাকে তুমি যথেচ্ছ পরিমাণ চাপ যদি প্রয়োগ করা সত্ত্বেও সেই গ্যাসটি তরলে পরিণত হয় না। এই উষ্ণতাকে উক্ত গ্যাসের
ক্রান্তিক বা সংকট উষ্ণতা বলা হয়। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সংকট উষ্ণতা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। কারণ এর উপরে তুমি যদি এর উপরে কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তুমি রেখে দাও, মানে 31.1 ডিগ্রি বা 35 ডিগ্রি সেলসিয়াস রেখে দাও, 35 ডিগ্রি সেলসিয়াসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রেখে তুমি যথেচ্ছ পরিমাণে চাপ প্রয়োগ করো, স্যার তো বলেছেন যে প্রেসার বাড়ালেই তরলে পরিণত হতে পারে, কিন্তু হবে না। সংকট উষ্ণতায় রেখে তবে চাপ প্রয়োগ করলে তবেই কিন্তু তুমি তরলে পরিণত হতে পারবে। এবং সেই ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা বলতে কি বোঝায়? তাহলে আমি আরেকবার বলছি যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে তুমি যদি যথেচ্ছ চাপ প্রয়োগ করো, যথেচ্ছ চাপ প্রয়োগ করলেও গ্যাসটি কিন্তু তরলে পরিণত হবে না। এবং এই যে উষ্ণতাটাকে আমরা কিন্তু বলবো সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এবং এই সংকট উষ্ণতায় দেখো, সংকট উষ্ণতায় দেখো এইদিকে যদি আমি যাই, এদিকে প্রেশারের একটা মান পাবো, এটা তো সংকট বিন্দু, এটা সংকট বিন্দু যে 31.1 ডিগ্রি সেলসিয়াসে এইখানটাই কি আমি পেলাম না, 31.1 ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি চাপটাকে আস্তে আস্তে করে বাড়াচ্ছি এবং এই পয়েন্টে এসে গ্যাসটা হঠাৎ করে তরলে পরিণত হলো। তাহলে এইখানে যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটাকে আমরা বলবো সংকট বিন্দু অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট। এবং এই ক্রিটিক্যাল পয়েন্টে যে প্রেশারটা সৃষ্টি হচ্ছে, এদিকে যে প্রেশারটা আছে, সেই প্রেশারটাকে আমরা বলবো সংকট চাপ। তাহলে এই দিকে যে প্রেশারটা আমরা পাচ্ছি, এই প্রেশারটাকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেশার। বুঝতে পারলে? তাহলে ক্রিটিক্যাল প্রেশার কি? ক্রিটিক্যাল প্রেশার বা ক্রান্তিক চাপ আমরা কাকে বলবো? যে কোনো গ্যাসীয় পদার্থকে ক্রান্তীয় উষ্ণতায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন চাপ, এর উপরে চাপ দিলেও গ্যাসটা কিন্তু তরলেই পরিণত হবে। তাহলে কোনো একটি গ্যাসীয় পদার্থকে সংকট উষ্ণতায় রেখে তার উপর, ওই গ্যাসটির উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয়, সেই সর্বনিম্ন চাপটাকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেশার। বুঝতে পেরেছো? এবং ক্রিটিক্যাল প্রেশার আমরা বলবো, এবং এবার দেখো এই ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল টেম্পারেচার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো কি, এই পয়েন্টটাকে তোমরা নোট করবে, এটাকে বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল মানে সংকট, ক্রিটিক্যাল পয়েন্ট, এটাকে বলবো ক্রিটিক্যাল পয়েন্ট, সংকট বিন্দু। এবং দেখো এই ক্রিটিক্যাল পয়েন্টে এক মোল গ্যাসের যে ভলিউম, এই ভলিউমটা যেটা পাবো, এখানে ভলিউমটা পাবো, তো এক মোল গ্যাসের যে ভলিউমটা পাবো, সেই ভলিউমটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভলিউম। আমরা সংকট বিন্দুতে অর্থাৎ ক্রান্তিক উষ্ণতা মানে সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসারে যদি কোনো একটা গ্যাস থাকে, তাহলে সেই গ্যাসের এক মোল পরিমাণ, যদি গ্যাস থাকে, সেই এক মোল পরিমাণ গ্যাসটা যে আয়তন দখল করবে তাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভলিউম। এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভলিউম। নিশ্চয়ই বুঝতে পারলে? এটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে অ্যান্ড্রুজ গ্রাফের মাধ্যমে কিন্তু এইটুকু আমাদের কিন্তু বোঝানো গেল যে ক্রিটিক্যাল টেম্পারেচার সেই তাপমাত্রা, যে তাপমাত্রার উপরে তুমি যথেচ্ছ চাপ প্রয়োগ করো না কেন, গ্যাসটা কিন্তু তরলে পরিণত হবে না। আর ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে সংকট তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসে তরলে পরিণত হবে, সেই প্রেশারকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেশার। আর ক্রিটিক্যাল ভলিউম কি? কোনো একটা গ্যাসকে সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার ও ক্রিটিক্যাল প্রেশারে রাখলে এক মোল গ্যাসের পদার্থের যে গ্যাসীয় আয়তনটা যেটা হবে, সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভলিউম। ঠিক আছে? তো দেখো এবার এই গ্রাফটাকে আরেকটু বোঝাই। তাহলে ক্রিটিক্যাল প্রেশার, এইটা তোমরা নোট করবে, এই যে পয়েন্টগুলো, আমি পয়েন্টগুলো মুছে দিচ্ছি কারণ এক জায়গায় বুঝতে পারবে না সবগুলো। তো এই জায়গাটা আমরা মুছছি, এই ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, এবার দেখো আমরা যেটা করব, এইবার তিনি 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেখে তিনি একটা গ্রাফ অঙ্কন করলেন। ধরো টেম্পারেচারটা আমি ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস আয়তনটা আরেকটু কম হবে। এটা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস যদি আয়তন হয়, 20 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে ইনিশিয়াল আয়তন হচ্ছে এইটা, আমি লিখছি এটা 20 ডিগ্রি সেলসিয়াস, এটা ইনিশিয়াল আয়তন হচ্ছে এইটা। এবং 20 ডিগ্রি সেলসিয়াসের ইনিশিয়াল আয়তন হচ্ছে এইটা। এবং এই গ্রাফটাকে আস্তে আস্তে এই পয়েন্টটা হচ্ছে এই আয়তন, এবং এইটা তুমি আস্তে আস্তে করে প্রেশারটা বাড়ালে,
প্রেশারটা বাড়ালে আস্তে আস্তে করে প্রেশারটা বাড়ালে এবার প্রেশারটা বাড়ালে আস্তে আস্তে করে আয়তন কিন্তু আস্তে আস্তে করে কমছে, আয়তন কিন্তু আস্তে আস্তে করে কমছে। প্রেশারটা বাড়াচ্ছ কিন্তু আয়তনটা তো কমছে, আয়তনের তো এই দিকেরটা, এটা মনে রাখো, আয়তন তো কমছে, এরকম কমছে, এটা কমছে। এবং এই পয়েন্টে আসার পরে আমি আরেকবার এই পয়েন্টে আসার পরে একটা পয়েন্ট আসবে, আমি ধরো এই পয়েন্টটাকে ইনিশিয়াল পয়েন্টটাকে 20°C এই ইনিশিয়াল পয়েন্টটাকে আমি এ ধরছি, এ, আর এই পয়েন্টটাকে আমি ধরছি বি, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি বি। অর্থাৎ তুমি এই পয়েন্টটাকে তুমি এখানে ইনিশিয়াল এই পয়েন্টে এ হচ্ছে 20°C উষ্ণতায় গ্যাসের ভলিউমটা আমি এইটা ধরেছি। এবার তুমি আস্তে আস্তে করে প্রেশার বাড়াচ্ছ, প্রেশার বাড়লে ভলিউম আস্তে আস্তে করে কমবে, এবং কমার পরে একটা এই বি ভলিউমে যখন আসবে, তারপর তুমি যখন প্রেশার যখন বাড়াবে, তখন কিন্তু প্রেশারের কোনো পরিবর্তন হবে না, চাপের কোনো পরিবর্তন হবে না, চাপটা কিন্তু তখন এক সমানই থাকবে। ভলিউমটা কমে যাবে আর কিন্তু প্রেশারের কোনো পরিবর্তন হবে না, এই বি বিন্দুতে যখন আসছি আমি বি বিন্দুর পরে যখন আস্তে আস্তে করে প্রেশারটা বি বিন্দুতে যখন আসছি, দেখো এখানে এই বি বিন্দুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই বিন্দুর চাপই আয়তন দ্রুত কমতে থাকে। এখানে তুমি প্রেশারটাকে তুমি তার যদি নাও বাড়াও, তাহলে দেখবে আয়তনটা দ্রুত কিন্তু এখান থেকে কমছে। তুমি প্রেশারটাকে তুমি এক অবস্থায় রেখে দিলে, বি বিন্দু পর্যন্ত তুমি প্রেশারটাকে তুলে তুমি এই প্রেশারটাকে একই জায়গায় রেখে দিলে। এবার তুমি দেখলে যেখানে আয়তনটা কিন্তু হঠাৎ করে আয়তন কিন্তু কমে যাচ্ছে, প্রচুর পরিমাণে কমে যাচ্ছে আয়তনটা, এবং আয়তনটা কমে গিয়ে কোন পজিশনে এলো, আয়তনটা কমে ধরো এখানে সি পজিশনে এলো, আয়তনটা কমে এখানে বি ছিল আর এদিকে সি পজিশনে এলো, আয়তনটা কমলো। এরপর তুমি আস্তে আস্তে করে প্রেশারটা আরো বৃদ্ধি করলে, আরো বৃদ্ধি করতে লাগলে, এবং বৃদ্ধি করে রাখার ফলে তখন দেখলে আবার কিন্তু এইটা বাড়তে থাকলো, এটা মানে আয়তনটা আরো বাড়তে থাকবে, প্রেশার বাড়ছে, আয়তনটা কিন্তু আরো বাড়তে থাকলো, এটাকে আমি নাম দিচ্ছি ডি। বুঝতে পারলে? এবার দেখো একটা গ্রাফ আমি একটা অঙ্কন করলাম, এটা মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, তাহলে এখান থেকে কি হলো, ক্রিটিক্যাল টেম্পারেচার 20°C উষ্ণতায় এ থেকে বি, এই রেখাটাতে আমি কি বললাম, এই রেখাটাতে এ থেকে বি এই অংশ CO2 গ্যাসীয় অবস্থা নির্দেশ করে, এবি, CO2 গ্যাসীয় অবস্থা কিন্তু নির্দেশ করে এবি, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা নির্দেশ করে CO2 এর ক্ষেত্রে। আর বি থেকে সি এই অবস্থানের মধ্যে কিন্তু কোনো একটা ওই CO2 কিন্তু একটা ট্রানজিশন স্টেট, অর্থাৎ এই অবস্থায় মানে গ্যাস এবং তরল একসঙ্গে সহাবস্থান করবে, এবং এখানে তোমার ফেজটা চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় গ্যাস, আচ্ছা এ থেকে বি এই অংশটা পুরোটাই হচ্ছে গ্যাস, পুরোটা গ্যাসীয় অবস্থা নির্দেশ করে। আর বি থেকে সি এই অংশটা নির্ভর করবে যে গ্যাস এবং লিকুইড এখানে কিন্তু সহাবস্থান করছে, এবং এখানে একটা ফেজটা চেঞ্জ হচ্ছে, মানে গ্যাসীয় অবস্থা থেকে লিকুইড অবস্থায় পরিণত হচ্ছে, ফেজটা চেঞ্জ হচ্ছে। আর ফেজটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু এর কোনো প্রেশারের কোনো পরিবর্তন ঘটছে না। যখন কোনো জিনিসের ফেজ অর্থাৎ দশা যখন পরিবর্তন হয়, তখন তার কোনো চাপের কোনো পরিবর্তন ঘটে না, ভলিউমটা কমে বাড়ে, এক্ষেত্রে ভলিউমটা কিন্তু কমছে, কিন্তু চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এই সি থেকে ডি এইটা কিন্তু এটা থেকে আমরা বলবো এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লিকুইড গ্যাসের দশাটা, কিন্তু লিকুইড গ্যাসটা এই সি থেকে ডিটা লিকুইড দশাটা কিন্তু পরিবহন করছে, এবং সিও ডি লিকুইড দশা পরিবর্তন হচ্ছে। এবং লিকুইড দশা তুমি একটা কথা খেয়াল করে দেখবে যে এখানে যেরকম হারে তুমি প্রেশারটা বাড়াচ্ছ, যেরকম হারে ভলিউমটা কমছে, এক্ষেত্রে কিন্তু প্রেশারটা বাড়লে সেই হারে কার্ভটা কিন্তু সেরকম বাঁকা হচ্ছে না, অর্থাৎ সেই হারে কিন্তু কমছে না, কারণ লিকুইডের উপর তুমি যদি প্রেশার প্রয়োগও করো, ততটা কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হয় না। গ্যাসের ক্ষেত্রে কিন্তু বেশি চেঞ্জ হয়, লিকুইডের ক্ষেত্রে কিন্তু তেমনভাবে চেঞ্জ হয় না, সেটাই কিন্তু এটা সূচনা করছে। এবং এই যে বি আর সি এর মধ্যে এটা কিন্তু এটা ট্রানজিশন স্টেট, অর্থাৎ এখানে গ্যাসীয় অবস্থা এবং তরল অবস্থার সহাবস্থানে আছে গ্যাসীয় এবং লিকুইড, গ্যাস এবং লিকুইড কিন্তু এখানে একই সঙ্গে আছে, এবং এই জন্য এখানে কিন্তু এই সহাবস্থান আছে, এবং
বি আর সি অংশ গ্যাস আর তরলের সহাবস্থান নির্দেশ করছে। এই হচ্ছে অ্যান্ড্রুজ কার্ভের একটা সহজ সরল রূপ। তোমাদের বইতে এইটাই দেওয়া আছে, একটু বড় আকারে দেওয়া আছে, আমি কিন্তু সোজা ভাষায় গুছিয়ে বললাম। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। আর আচ্ছা, সবটাই এখানে আমি করে দিলাম। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের 3টে টার্ম আমরা পেয়ে গেলাম। যে তাহলে অ্যান্ড্রুজের কার্ভটা নিশ্চয়ই বুঝতে পারলে। অ্যান্ড্রুজ কার্ভটা কি হলো। তো এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের 3টে জিনিস আমরা পেলাম, যে গ্যাসের তরলীকরণের জন্য 3টে জিনিস পেলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা পেলাম ক্রিটিক্যাল টেম্পারেচার, এইটা পেলাম ক্রিটিক্যাল টেম্পারেচার, এই জিনিসটা পেয়েছি। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার, এইটা পেলাম, এইটা ক্রিটিক্যাল প্রেশার, এবং আরেকটা পেলাম ক্রিটিক্যাল ভলিউম, এটা পেলাম। এই 3টে জিনিস গ্যাসের ক্ষেত্রে জানা থাকলেই তুমি কিন্তু গ্যাসকে তরলে পরিণত করতে পারবে। ক্রিটিক্যাল টেম্পারেচার সেই তাপমাত্রা, যে তাপমাত্রার উপরে তুমি যথেচ্ছ চাপ প্রয়োগ করলেও গ্যাসটি কিন্তু তরলে পরিণত হবে না। আমি প্রথমেই দেখালাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার কত, ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1। 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে তুমি ওপরে রেখে কোনো একটা গ্যাসকে 35 রাখো বা 40 রাখো বা 45 রাখো, তুমি যথেচ্ছ পরিমাণে চাপ দিলে সেই গ্যাসটা কেবলমাত্র ভলিউমই কমবে, কোনো অবস্থাতেই কিন্তু তরলে পরিণত হবে না। আর ক্রিটিক্যাল প্রেশারটা কি? ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে সেই চাপ, যে চাপটা তুমি ক্রিটিক্যাল টেম্পারেচারে যদি কোনো গ্যাসকে রেখে দাও, তাহলে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে তুমি সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে কোনো একটা গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হতে পারবে ক্রিটিক্যাল টেম্পারেচারে, সেই সর্বনিম্ন চাপটাকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেশার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারকে টিসি দ্বারা প্রকাশ করা হয়। টিসি, ক্রিটিক্যাল প্রেশারকে পিসি দ্বারা প্রকাশ করা হয়, প্রেশার ক্রিটিক্যাল। আর ক্রিটিক্যাল ভলিউম, 1 মোল ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেশার যখন থাকবে, তখন 1 মোল গ্যাসের যে ভলিউম, সেই ভলিউমটাকে বলবো ক্রিটিক্যাল ভলিউম, এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। এবং এই টিসির মানটা যদি ভ্যান ডের ওয়ালস সমীকরণের সাথে লিখি, এটা একটু মানটা পরবর্তীকালে তোমাদের ক্লাসে আছে, 8a + 27 RB। এখানে আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে কোনো অঙ্ক পড়ে না। তো টিসির মানটা হচ্ছে 8a + 27 RB। এ আর বিটা আমি আগের দিন বলেছিলাম, ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। তাই টিসি = 8a / 27 RB। আর পিসি = a/27b²। পারলে মনে রাখবে, না করলেও কোনো ক্ষতি নেই, a/27b² পিসি। আর ভিসি = 3b। ভিসি এর মানটা হচ্ছে 3b, অর্থাৎ এখানে বি হচ্ছে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট, এবি হচ্ছে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট, এর মানের সঙ্গে সমান। এই কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, যে যেসব গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার যেসব গ্যাসের আন্তর্নিক আকর্ষণ বলের মান কম, তাদের সংকট উষ্ণতার মানটা কম হয়। অর্থাৎ দেখো, একটা কথা মনে রাখতে হবে, যে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মানটা যাদের বেশি, সংকট উষ্ণতার মানটা যাদের বেশি হয়, ধরো 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার, এদের মানটা কিন্তু বেশি। এই ক্ষেত্রে এদেরকে কিন্তু আমরা তরলে পরিণত করতে পারবো। কিন্তু যেসব পদার্থের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান খুব কম, ধরো আমি হাইড্রোজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কত? -240 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেনের ক্ষেত্রে -240 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারের নিচে তুমি যদি রাখো, তবে তুমি হাইড্রোজেন গ্যাসকে তরলে পরিণত করতে পারবে। এটা টু মাচ টাফ। কিন্তু তুমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই টেম্পারেচারের নিচে সহজেই আমি টেম্পারেচার রাখতে পারবো এবং কার্বন ডাইঅক্সাইডকে সহজেই তরলে পরিণত করতে পারবো। তেমনি অ্যামোনিয়া গ্যাসের তো খুব সহজেই লিকুইফিকেশন হবে, কারণ অ্যামোনিয়া গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার মান হচ্ছে 132 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা ঘরের উষ্ণতাতেই অ্যামোনিয়া গ্যাসকে প্রেশার দিয়ে, ঘরের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই অ্যামোনিয়া গ্যাসকে প্রেশার দিয়ে আমরা কিন্তু তরলে পরিণত করে দিতে পারবো, এবং অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরলে পরিণত করার সম্ভাবনাটা কিন্তু বেশি হয়, H2 গ্যাসের ক্ষেত্রে কিন্তু কম হয়। অর্থাৎ যেসব গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান যত বেশি, তাদের কিন্তু তরলে পরিণত করার সম্ভাবনাটাও তত বেশি হয়। এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? এটা ভালো করে রাখবে। আর অ্যান্ড্রুজ কার্ভটা আমি বলেই দিলাম।
আর গ্যাস তরলীকরণের যে শর্ত, গ্যাস তরলীকরণের শর্ত আমি বলে দিয়েছি। আরেকটা কথা, এই যে প্রেশার টেম্পারেচার কমানো, প্রেশার বাড়ানো, এটাকে আরেকটু স্পেসিফিক করতে হবে। এখন আমরা সংকট তাপমাত্রার কথা জেনে গেছি যে গ্যাস তরলীকরণের দুটো শর্ত আছে। প্রথমে গ্যাসটির উষ্ণতা হ্রাস করে তাকে ক্রান্তিক উষ্ণতার নিচে নামাতে হবে, ক্রান্তিক উষ্ণতার নিচে আনতে হবে। প্রথমে ক্রান্তিক উষ্ণতার নিচে না নামালে কোনোদিনই গ্যাসকে তুমি তরলে পরিণত করতে পারবে না। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে গ্যাসটিকে ক্রান্তিক উষ্ণতার নিচে রেখে তুমি উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে। গ্যাসটিকে ক্রান্তিক উষ্ণতার নিচে রেখে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে, এবং সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল প্রেশারের মান হচ্ছে 73 অ্যাটমসফিয়ার, 73 ATM। 73 ATM কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ওই ক্রিটিক্যাল প্রেশার। তো সর্বনিম্ন যে ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে, তখন সর্বনিম্ন 73 ATM চাপ প্রয়োগ করে তুমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তরলে পরিণত করতে পারবে। সুতরাং গ্যাসের তরলীকরণের শর্ত কি? গ্যাসের তরলীকরণের শর্ত হচ্ছে উষ্ণতার ক্ষেত্রে তুমি যদি ধরো, তাহলে উষ্ণতার ক্ষেত্রে গ্যাসের উষ্ণতাটাকে অবশ্যই সংকট উষ্ণতার নিচে থাকতে হবে, এবং গ্যাসের যে প্রেশারটা, সেই প্রেশারটা সংকট উষ্ণতার নিচে রেখে উপযুক্ত পরিমাণে প্রেশার প্রয়োগ করতে হবে। সব প্রেশারে কিন্তু হবে না, নিশ্চয়ই কার্ভটাতে খেয়াল করলে কার্ভটাতে ওই ক্রিটিক্যাল পয়েন্টে যে প্রেশারটা এলো, ওই প্রেশারটাই কিন্তু, ওই প্রেশারটা প্রয়োগ করলে তবেই কিন্তু সংকট উষ্ণতার নিচে থাকা গ্যাসটা তরলে পরিণত হবে। এই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, এটা ভালো করে পড়বে। এবার দেখো আর কয়েকটা জিনিস আমি আলোচনা করে দিই, তাহলে এখানে হয়ে যাবে। এবার দেখো যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংকট উষ্ণতা, সংকট অবস্থা। সংকট অবস্থাটা বুঝতে পারলে, সংকট অবস্থা হচ্ছে ওই অবস্থাটা, যে অবস্থাটাতে ক্রিটিক্যাল পয়েন্ট যে অবস্থা। তো সংকট অবস্থাতে সংকট অবস্থা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট কয়েকটা নোটস আমি বলছি, ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা বলছি সংকট অবস্থা সংক্রান্ত। ইম্পর্টেন্ট সংকট অবস্থা মানে যখন ওই টেম্পারেচার পিসি এবং ভিসি, যখন ওই যে অবস্থাটা, যে টেম্পারেচারটা কত, প্রেশারটা কত, আর ভলিউমটা কত, সেইটাকে আমরা বলবো সংকট অবস্থা। এই সংকট অবস্থা সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে জানতে হবে। যে সংকট উষ্ণতার উপরে গ্যাসকে তরলে পরিণত করা যায় না। সংকট উষ্ণতার উপরে গ্যাসকে তরলে পরিণত করা যায় না, তার প্রধান কারণ হচ্ছে, তো সংকট উষ্ণতার উপরে মানে কি, তোমার তাপমাত্রাটা খুব বেশি, আর তাপমাত্রা যদি খুব বেশি হয়, তাহলে গ্যাসের যে গতিশক্তি, কাইনেটিক এনার্জির মানটা খুব বেশি। কাইনেটিক এনার্জির মানটা যদি খুব বেশি হয়, তাহলে গ্যাসের অণুগুলো কিন্তু পাশাপাশি থাকবে না, এদিক ওদিক করে ছড়িয়ে থাকবে। যদি ছড়িয়ে থাকে, তাহলে তুমি সেই গ্যাসকে কখনোই চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবে না। সুতরাং গ্যাসের সংকট উষ্ণতার উপরে গ্যাসকে তরলে পরিণত করতে না পারার প্রধান কারণ হচ্ছে এটাই। গ্যাসের সংকট উষ্ণতা যত বেশি হবে, সংকট উষ্ণতার উপরের তাপমাত্রায় গ্যাসের কাইনেটিক এনার্জির মানটা কিন্তু খুব বেশি হবে, গতিশক্তির মানটা বেশি হবে, অণুগুলো এদিক ওদিক করে মুভেবল থাকবে। আর অণুগুলো যদি এদিক ওদিক করে ঘুরতে থাকে, তাহলে তুমি তার উপর যতই প্রেশার প্রয়োগ করো না কেন, সেটা কিন্তু তরলে পরিণত হবে না। এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে কোনো পদার্থের সংকট অবস্থায়, আমি সংকট অবস্থায় যে কথাটা দেখিয়েছিলাম, সংকট অবস্থায় পদার্থটি তরল ও গ্যাস উভয় প্রকার দশার ঘনত্ব সমান হয়। এই অবস্থায় তরল ও গ্যাসের মধ্যে পৃথকীকরণ পৃষ্ঠটি বিলুপ্ত হয়। মানে তরল ও গ্যাসের মধ্যে যে বিলুপ্ত, ওই সংকট যে ক্রিটিক্যাল যে পয়েন্টটা তুমি যে নোট করেছো, ক্রিটিক্যাল পয়েন্টে ওই অবস্থাটা কি সংকট অবস্থাটা বলছে। তো সংকট অবস্থায় গ্যাসের এবং লিকুইডের যে একটা পার্থকীকরণ, যে একটা পৃষ্ঠীকরণ, একটা পৃষ্ঠতল থাকে, সেই পৃষ্ঠতলটা কিন্তু বিলুপ্ত হয়। মানে ওই অবস্থাতে সংকট উষ্ণতার সংকট উষ্ণতা ওই দশাতে কিন্তু তরল এবং গ্যাস একদম সহাবস্থান করে। তরল গ্যাসের মধ্যে কোনো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই না, কোনো পার্থক্য কিন্তু নজরে আসে না। এবার দেখো আরেকটা হচ্ছে, কোনো গ্যাসীয় পদার্থ যদি সংকট উষ্ণতার উপরে থাকে, গ্যাসীয় পদার্থ যদি সংকট উষ্ণতার উপরে থাকে, যে আমি কার্ভটা যেটা আঁকলাম, সেই কার্ভটা এঁকে নিশ্চয়ই বুঝতে পারে, সংকট উষ্ণতার উপরে যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে, এই সংকট উষ্ণতা ধরো এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সংকটন 31.1 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এরকম তো কার্ভটা এলো। এখানে ধরো 31.1 ডিগ্রি সেলসিয়াসের এই প্রেশারটা হচ্ছে সংকট, এইটা পি আর ভি এর যে সংকট, এইটা হচ্ছে সংকট অবস্থাটা। তো এর উপরে যখন থাকবে, মানে সংকট উষ্ণতার উপরে যদি কোনো সংকট উষ্ণতার উপরে থাকলে উক্ত পদার্থকে, কোনো গ্যাসীয় পদার্থ যদি সংকট উষ্ণতার উপরে থাকে, তখন তাকে আমরা বলবো গ্যাস। সেটাই তো স্বাভাবিক, কারণ সংকট উষ্ণতার উপরে থাকলে তুমি তাকে তো চাপ প্রয়োগ করে তুমি তাকে তরলে পরিণত করতে পারছো না, তাহলে সেইটা হচ্ছে গ্যাস।
আর সংকট উষ্ণতা যদি নিচে থাকে, সংকট উষ্ণতা নিচে থাকলে, সংকট উষ্ণতা নিচে যখন থাকবে, সংকট উষ্ণতা নিচে যখন থাকবে, তখন কিন্তু তুমি তাকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবে। এবং সেইটাকে তখন কিন্তু আমরা তাকে সংকট উষ্ণতা নিচে থাকা অবস্থায় তাকে আমরা বলবো বাষ্প। সংকট উষ্ণতা যখন উপরে থাকবে তখন গ্যাসীয় দশা হিসেবে আমরা বলবো, আর সংকট উষ্ণতা যখন নিচে থাকবে তখন আমরা বলবো তাকে আমরা বলবো বাষ্প। বাষ্প। সুতরাং বাষ্পকেই কিন্তু তুমি চাপ প্রয়োগ করে, সংকট উষ্ণতা যখন নিচে থাকবে, আমি যে কার্ভটা আঁকলাম, তুমি বাষ্পের উপর তুমি চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করতে পারবে, কিন্তু গ্যাসকে উপর তুমি চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করতে পারবে না। কারণ গ্যাসটা হচ্ছে সংকট উষ্ণতা যাদের উপরে থাকে তাদেরকে আমরা বলবো গ্যাস। সুতরাং গ্যাসের উপর তুমি চাপ বাড়ালে গ্যাসের কেবলমাত্র ভলিউমটাই কমবে, কোনো কিন্তু তাদের দশার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি তুমি এখানে তুমি যদি এটা কোনো বাষ্প নাও, তাহলে বাষ্প হচ্ছে সংকট উষ্ণতা নিচে থাকা অবস্থায়, বাষ্পটা আছে নিচে থাকা অবস্থায়, বাষ্পটা সংকট উষ্ণতা নিচে থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসীয় অবস্থাতেই আছে, মানে ফর্মটা হচ্ছে গ্যাস, কিন্তু তাকে আমরা বাষ্প বলছি কারণ একটা নির্দিষ্ট প্রেশার লাগালে তবে তো সেই বাষ্পটা তরল অবস্থায় রূপান্তর হচ্ছে। ওই প্রেশারটা মিনিমাম ক্রিটিক্যাল প্রেশারটা তো লাগাতে হবে, তবেই তো সে তোমার বাষ্প অবস্থায় তরল অবস্থায় রূপান্তর হবে। কিন্তু ওই মিনিমাম প্রেশারটা কার উপর লাগাবো? মিনিমাম প্রেশার লাগবে বাষ্পের উপর। মিনিমাম প্রেশারটা যদি বাষ্পের উপর লাগানো হয় তবেই কিন্তু ওই বাষ্পটা তরল অবস্থায় রূপান্তর হতে পারবে। এই জন্যে গ্যাসকে কোনোদিন প্রেশার দিয়ে তরল অবস্থায় রূপান্তর করা যায় না। বাষ্প যেহেতু সংকট উষ্ণতা নিচে থাকে, বাষ্পের উপর তুমি চাপ বাড়াও, একটা সময় কিন্তু একটা ক্রিটিক্যাল প্রেশারে কিন্তু ওই বাষ্পটা তরল অবস্থায় রূপান্তর হবে। বুঝতে পারলে? এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। যেমন এখানে একটা আগে বলে দিয়েছি যে সাধারণ যাদের সংকট উষ্ণতার মানটা যার যত বেশি, সেই গ্যাসকে তরলে পরিণত করার সম্ভাবনাটা তত বেশি হয়। কারণ সংকট উষ্ণতার মান যত বেশি তার নিচে কি থাকে? তার নিচে কিন্তু গ্যাসীয় অবস্থায় বাষ্পীয় দশাটা উপস্থিত থাকে, এবং বাষ্পীয় অবস্থার উপর তুমি চাপ প্রয়োগ করে তুমি তাকে তরলে পরিণত করতে পারবে। এই জায়গাটা আমি বললাম। সুতরাং এই জায়গাটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। আর একটা জিনিস বলবো, অবস্থান নিরবচ্ছিন্নতা বা কন্টিনিউটি অফ স্টেট। দেখো অবস্থান নিরবচ্ছিন্নতা, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও যে অবস্থান নিরবচ্ছিন্নতা continuity of state, continuity of state, অবস্থা নিরবিচ্ছিন্নতা। দেখো এখানে তোমাদের বইতে যেটা বলছি, দেখো আমি সেই লাইনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। অবস্থা নিরবিচ্ছিন্নতা CO2 গ্যাসের P বনাম V সমষ্ণ লেখচিত্রে আমরা দেখেছি যে সংকট উষ্ণতা তরল ও গ্যাসের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ এই দুটো দশার মধ্যেকার বিভেদ বা পৃথকীকরণ তলটি বিলুপ্ত হয়। আমি বললাম, এর আগেও বলেছি, সংকট উষ্ণতায় যে প্রেশারটা তুমি পাচ্ছ, ওই যে সংকট অবস্থায় তরল ও গ্যাসের মধ্যে যে পৃথকীকরণ যে তলটা, এই তলটা কিন্তু বিলুপ্ত হয়। কিন্তু সংকট উষ্ণতার চেয়ে কম উষ্ণতায় তরল ও গ্যাসীয় দশার সহাবস্থান ঘটে। আমি দেখিয়েছি সংকট উষ্ণতার থেকে নিচের উষ্ণতায়, আমি সেই ABCD গ্রাফ এঁকে দেখালাম, সংকট উষ্ণতার চেয়ে কম উষ্ণতায় তরল ও গ্যাসীয় দশার সহাবস্থান ঘটে এবং এদের মধ্যে একটি বিভেদ তল দেখা যায়। ওই যে বিভেদ তল দেখা যায়, আমি বললাম যে A থেকে B পর্যন্ত সেটা হচ্ছে তরল, আর B আর C, এই B আর C এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে তরল এবং বাষ্পীয়, তরল দশা এবং বাষ্পীয় দশা দুটোই সেখানে থাকবে। তরল এবং B এবং C এর মধ্যে আমি যেটা বললাম তোমাকে, গ্যাস এবং তরল দুটো দশাই কিন্তু থাকবে, এবং গ্যাসের কোন ফেজটা থাকবে? গ্যাসেরও কিন্তু বাষ্পীয় ফেজটা থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। B আর C এর মধ্যে গ্যাস এবং তরলের দুটো দশাই বর্তমান। আর C আর D, যখন আমি গ্রাফটা আঁকলাম, তুমি দেখো গ্রাফটা এঁকেছো, এই C আর D এর মধ্যে তখন কিন্তু তরল দশাটা বর্তমান থাকবে। সুতরাং এখানে সেই কথাটাই বলছে, সংকট উষ্ণতার চেয়ে কম উষ্ণতা তরল ও গ্যাসীয় দশার সহাবস্থান ঘটে এবং এদের একটি বিভেদ তল দেখা যায়। তাই আপাতভাবে তরল ও গ্যাস দশাকে পদার্থের দুটো ভিন্ন অবস্থা বলে মনে করা হয়, কিন্তু সঠিকভাবে বিচার করলে দেখা যাবে গ্যাস ও তরল একই অবস্থার দুটি ভিন্ন রূপ।
একই গ্যাস ও তরল কিন্তু একই অবস্থা দুটো ভিন্ন রূপ, এটা তো আমরা জানি। গ্যাস ও তরল একই অবস্থা দুটো ভিন্ন রূপ, এবং গ্যাস থেকে তরলে বা তরল থেকে গ্যাসে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছানো যায়। মানে গ্যাস থেকে তুমি গ্যাসের উপর তুমি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখে তুমি যদি প্রেশার প্রয়োগ করো, তাহলে গ্যাস থেকে তরলে তুমি চলে যেতে পারবে, আর সবটাই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখে। এবং তুমি যদি প্রেশারটাকে আস্তে আস্তে করে তুমি যদি কমিয়ে দাও, প্রেশারটাকে যদি কমিয়ে দাও, তাহলে ওই যে তরল অবস্থাটা আবার কিন্তু গ্যাসের যে তরল অবস্থা ছিল, আবার তরল অবস্থাটা কিন্তু গ্যাসের অবস্থায় পরিণত হবে। ওই এবিসিডি যে গ্রাফটা আঁকলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এ থেকে বি পর্যন্ত পুরোটাই হচ্ছে গ্যাস, আর বি থেকে সি যে গ্রাফটা পয়েন্টটা হচ্ছে ওটা হচ্ছে সেখানে তরলও থাকবে এবং গ্যাসও থাকবে, এবং তারপরে সি আর ডিটা পুরোটাই তরল। তাহলে তুমি পুরোটাই প্রেশারের খেলা। সংকর উষ্ণতার নিচে পুরোটাই কিন্তু প্রেশার, ইটস এ গেম অফ প্রেশার। সংকর উষ্ণতার নিচে যদি প্রেশারটা যদি কম হয়, তখন সেটা হচ্ছে গ্যাস। আর প্রেশারটা যদি মধ্যবর্তী মাঝামাঝি থাকে, প্রেশারটা যদি যখন সেখানে পরিবর্তন হচ্ছে প্রেশারটা, সেটা হচ্ছে তরল এবং গ্যাসীয় দশা উভয় অবস্থান করছে। আর প্রেশারটা যখন খুব হাই, তখন সেখানে কিন্তু হয়ে যাচ্ছে তরল অবস্থা। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারলে? তো এই হচ্ছে তাহলে অর্থাৎ গ্যাস ও তরলের অবস্থার মধ্যে নিরবিচ্ছিন্নতা বর্তমান। মানে জাস্ট প্রেশারকে এদিক ওদিক করে সংকর উষ্ণতার নিচে রেখে প্রেশারকে যদি এদিক ওদিক করা যায়, কম বেশি বাড়ানো যায়, তাহলে কিন্তু গ্যাস আর তরল একে অপরের কিন্তু ইন্টারচেঞ্জেবল হবে, ইন্টারকনভার্টেবল হবে। সুতরাং গ্যাস থেকে তরলে বা তরল থেকে গ্যাসে নিরবিচ্ছিন্নভাবে উপনীত হওয়ার ঘটনাকে অবস্থান নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি অফ স্টেট বলে। এটা ভালো করে করবে। আরেকটা এখানে গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা একটু ভালো করে দেখবে। গ্রাফটা আমি এখানে এঁকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে পি ভার্সেস ভি যে গ্রাফটা দেওয়া আছে, সেই গ্রাফটা একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পি ভার্সেস ভি এই গ্রাফটা দেওয়া আছে। এই গ্রাফটাতে মূলত বলেছে, দেখো এখানে গ্রাফটাতে মূলত ক্রিটিক্যাল টেম্পারেচারের ক্ষেত্রে কি বলে, ক্রিটিক্যাল টেম্পারেচারের ক্ষেত্রে এখান থেকে এই ভলিউমটা এলো, এখানে এই ভলিউমটা এসে আবার এখানটা আস্তে আস্তে করে বাড়লো। এটাকে আমি ই নাম দিচ্ছি, ক্রিটিক্যাল টেম্পারেচার ক্ষেত্রে ই, এটা হচ্ছে জি, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এবং এটার নাম হচ্ছে এ। এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসির ক্ষেত্রে। এবার টিসির যদি নিচের উষ্ণতা হয়, আমি এটাও আগে বুঝিয়েছি। প্রথমে দেখো এইটা কিন্তু আস্তে আস্তে করে যত প্রেশার বাড়বে ভলিউমটা তত কমবে। একটা সময় আসবে তখন কিন্তু এইটা হচ্ছে কোনো প্রেশারের কোনো পরিবর্তন হবে। প্রেশারটাকে এক অবস্থায় রেখে দিল, প্রেশারের কোনো পরিবর্তন হবে না। প্রেশারটাকে এক অবস্থায় রেখে দিল, ভলিউমটা জাস্ট কমবে, এবং তারপর যদি প্রেশার বাড়ো আস্তে আস্তে করে কিন্তু কার্ভটা বাড়তে থাকবে। তাহলে দেখো এখানে নামটা দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ নাম দিচ্ছি, এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি, এটা সি নাম দিচ্ছি, এটা ডি নাম দিচ্ছি, এবিসিডি গ্রাফের নাম দিচ্ছি। তো দেখো এইখান থেকে একদম পরিষ্কার। এবার তোমার এখানে খেয়াল দেখো যে আচ্ছা, এবার দেখো বলছে যে অধিবৃত্তের ভেতরে যে কোনো বিন্দুতে গ্যাস ও তরল সহাবস্থান করে। দেখো একটা অধিবৃত্ত, এখানে একটা অধিবৃত্ত আঁকা হয়েছে, সেই অধিবৃত্তটা হচ্ছে এইরকম টাইপের আঁকা হয়েছে। তো এইরকম একটা অধিবৃত্ত আঁকা হয়েছে, সেটা কিন্তু এইরকম আঁকা হয়েছে অধিবৃত্তটা। এরকম টাইপের একটা অধিবৃত্ত আঁকা হয়েছে। যাই হোক, আমার এখানে একটু আঁকাটা একটু গন্ডগোল হলো, জাস্ট আমি একটু বোঝানোর জন্য একটু বলছি। তো এই অধিবৃত্তের ভেতরে এই অধিবৃত্ত মানে বিআরসি পয়েন্টে এটা আমি আগেও বলেছি, এখানে কি, এখানে গ্যাস এবং লিকুইড পরস্পর সহাবস্থান করছে। দেখো আমরা বলছি যে অধিবৃত্তের ভেতরে যে কোনো বিন্দুতে গ্যাস ও তরল সহাবস্থান করে। অন্যদিকে অধিবৃত্তের বাইরের অংশে পদার্থটি হয় তরল নতুবা গ্যাসীয় অবস্থায় থাকে। এই অধিবৃত্তের বাইরের অংশটা দেখো, এই অংশটা এবি অংশটা, এই পদার্থটা কি আছে, এই পদার্থের অংশটা গ্যাসীয় অবস্থায় আছে। আর এই যে সি আর ডি এই অংশটা কি আছে, এই অংশটা কিন্তু এই পদার্থটা তরল অবস্থায় আছে। এইটা একটা কনসেপ্ট, তরল অবস্থায় আছে। আচ্ছা, এবার দেখো এবিসিডি রেখার, আচ্ছা আরেকটা এবিসিডি রেখার এবি অংশের এ বিন্দুতে পদার্থটি সম্পূর্ণ গ্যাসীয়, এবং সিডি অংশের ডি বিন্দুতে পদার্থটি সম্পূর্ণ তরল। এইটা যদি এ থেকে এ বিন্দুতে পদার্থটি সম্পূর্ণরূপে গ্যাসীয় এবং ডি বিন্দুতে সম্পূর্ণরূপে তরল, এটা বলে দিয়েছে। আচ্ছা এখানে বলছে, তারপরে দেখো
এ বিন্দুতে গ্যাসের আয়তনকে স্থির রেখে উষ্ণতা, আচ্ছা আরেকটা এবারে কাজ করেছে দেখো, এ বিন্দুতে এইখান থেকে খেয়াল করো, এ বিন্দুতে গ্যাসের আয়তনটাকে স্থির রেখেছে, আয়তনটাকে স্থির রেখে উষ্ণতাটাকে আস্তে আস্তে করে বাড়াচ্ছে। উষ্ণতা বাড়ালে কি হবে, উষ্ণতা আস্তে আস্তে করে উষ্ণতা বাড়াচ্ছে। এই বিন্দুতে গ্যাসের আয়তনকে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। এই বিন্দুতে গ্যাসের আয়তনটাকে, এখানে এই যে আয়তনটা, এই আয়তনটাকে ফিক্স রেখেছে, এই পয়েন্টটাকে ফিক্স রেখেছে, ফিক্স রেখে উষ্ণতা বৃদ্ধি করবে। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপটা বৃদ্ধি পাবে। চাপটা বৃদ্ধি পেয়ে ধরো এই পয়েন্টে এলো, চাপটা বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে এলো, এই পয়েন্টে এলো, এবং এই পয়েন্টের নাম দিচ্ছে, এই পয়েন্ট এইচ পয়েন্টে এলো। এবার কি হচ্ছে, এইবার প্রেসার এইচ পয়েন্টে এলো, চাপ বৃদ্ধি পাবে, বৃদ্ধি হলো, তারপর ধরা যায় চাপ বৃদ্ধি পেয়ে এইচ বিন্দুতে উপনীত হলো। এরপর চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা হ্রাস করা হলো। এবার চাপটাকে ফিক্স রাখলাম, এই পয়েন্টটাকে ফিক্স রাখলাম, ফিক্স করে উষ্ণতা, এই চাপের দেখো এই পয়েন্টটাকে ফিক্স রেখেছে, এই পয়েন্টটা ফিক্স করে উষ্ণতা আস্তে আস্তে করে হ্রাস পাচ্ছে, হ্রাস করাচ্ছে। উষ্ণতা হ্রাস করলে কি হবে, ভলিউমটা কমবে, ভলিউমটা কমতে ভলিউমটা কমবে, তখন ভলিউমটা কমছে আস্তে আস্তে করে, ভলিউমটা কমে করে কিন্তু এই বিন্দুতে এসে পরিণত হচ্ছে। ভলিউমটা কমবে, এর ফলে গ্যাসের ভলিউমটা কমবে, ধরা যাক আয়তন হ্রাস পেয়ে ডি বিন্দুতে উপনীত হচ্ছে, আয়তন হ্রাস পেয়ে ডি বিন্দুতে উপনীত হচ্ছে। মানে এইটা তো এরকম ভাবে আমরা এখানে ভলিউম আর প্রেশারটাকে চেঞ্জ করে করে আমরা এবিসিডি এই মারফত গেলাম, কিন্তু এটা অন্যভাবেও যেতে পারে। অন্যভাবে কীভাবে যেতে পারি, এ বিন্দুতে গ্যাসটাকে প্রথম অবস্থায় রেখে তার ভলিউমটাকে ফিক্স করে দাও, ভলিউমটাকে ফিক্স করে দিয়ে আস্তে আস্তে করে উষ্ণতাটাকে বাড়াও, উষ্ণতা বাড়িয়ে আস্তে আস্তে করে তুমি এইচ বিন্দুতে নিয়ে এসো। উষ্ণতা বাড়ালে প্রেশারটাও বাড়বে, প্রেশারটা বাড়িয়ে এইচ বিন্দুতে প্রেশারটা আসবে। এরপর তুমি প্রেশারটাকে ফিক্স করে দাও, প্রেশারটাকে যদি ফিক্স করে দাও, প্রেশারটাকে এরপর তুমি এরপর চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতাটাকে হ্রাস করা হবে। উষ্ণতাকে যদি কমাও, উষ্ণতা কমালে কি হবে, গ্যাসের ভলিউমটা হ্রাস পাবে, ভলিউমটা হ্রাস পেয়ে এই ডি বিন্দুতে এসে গিয়ে থামবে। দেখো এখানে ভলিউমটা হয়ে যাচ্ছে, তাহলে আমি ঘুরিয়েও কিন্তু এ থেকে ডিতে কিন্তু আসতে পারছি, এটাই বলছে। তাহলে দেখো, তাহলে ডি বিন্দুতে পদার্থটি সম্পূর্ণ তরল, সুতরাং পদার্থটি এই বিন্দুতে সম্পূর্ণ গ্যাসীয় অবস্থা থেকে একই সমষ্ণ রেখা ডি বিন্দুতে সম্পূর্ণ তরলে পরিণত হয়। তাহলে দেখো এখানে এ থেকে আমি ডিতে কিন্তু আসতে পারছি, ঘুরেও কিন্তু আসতে পারছি। প্রক্রিয়াটিতে কখনোই গ্যাস এবং তরলের সহাবস্থান পাওয়া যায়নি, এবং এই যে প্রসেসটাতে এখানে কোনো অবস্থায় কিন্তু গ্যাস এবং তরলের কিন্তু সহাবস্থান কিন্তু পেলাম না, জাস্ট গ্যাসীয় অবস্থা থেকে আমরা কিন্তু তরল অবস্থায় চলে আসতে পারলাম। অর্থাৎ প্রক্রিয়াটি থেকে গ্যাস থেকে তরলে রূপান্তরের সময় কোনো বিচ্ছিন্নতা বা ডিসকন্টিনিউটি কিন্তু দেখা যায়নি, এবং এটাকেই আমরা বলবো নিরবিচ্ছিন্নতা, কন্টিনিউটি অফ স্টেট। জাস্ট এই এক্সাম্পলটা একটু মনে রাখবে। আমরা এটাকে নর্মাল অবস্থায় করিয়েছিলাম, এখানে প্রেশার প্রেশার বাড়িয়ে কমিয়ে করেছিলাম। আর এটাতে কি করেছিলাম, এটাতে একটা অবস্থায় প্রথমে ভলিউমটাকে স্থির রেখে টেম্পারেচারটাকে বাড়িয়েছি, টেম্পারেচারকে বাড়লে প্রেশারটাও বাড়বে। তারপর প্রেশারটাকে স্থির রেখে টেম্পারেচার কমিয়েছি, প্রেশারটাকে স্থির রেখে টেম্পারেচার যদি কমাই তাহলে কিন্তু ভলিউমটা কমবে এবং ডি বিন্দুতে উপস্থিত হবে। এবং তুমি দেখো এই বিন্দুতে পদার্থটা সম্পূর্ণ গ্যাসীয় আর ডি বিন্দুতে পদার্থ সম্পূর্ণ তরল, এবং দেখো এখানে কিন্তু কোনো ডিসকন্টিনিউটি দেখা যায় না। অর্থাৎ কোনো অবস্থাতেই আমরা এই পথে গেলে আমরা কিন্তু বি আর সি পজিশনে আমরা কিন্তু গ্যাসীয় এবং তরল উভয় দশাই পাচ্ছিলাম, কিন্তু এই পথে গেলে কোনো রকম কিন্তু সহাবস্থান কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং এটা কিন্তু প্রক্রিয়াতে গ্যাস থেকে তরলে রূপান্তরের সময় কোনো বিচ্ছিন্নতা দেখা যায় না। সুতরাং এই অবস্থাটা তোমাদের একটু ভালো করে করতে হবে, ভালো করে নিশ্চয়ই করবে। আর ভ্যান ডার ওয়াল সমীকরণের কয়েকটা অঙ্ক আছে, একদম সিম্পল অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা করতেই পারবে ভ্যান ডার ওয়াল সমীকরণ। তাহলে আজকে সংকট উষ্ণতা এইসব নিয়ে আলোচনা করলাম, আর ভ্যান ডার ওয়াল সমীকরণের অঙ্ক আছে, অঙ্কগুলো একদম সিম্পল করবে। এটা দেখো আমি একটা অঙ্ক করে দিচ্ছি, তোমাদের বলছে যে 2 মোল পরিমাণ একটি ভ্যান ডার ওয়াল গ্যাসের 2 মোল পরিমাণ, এটা আগের ভ্যান ডার ওয়াল গ্যাস সমীকরণটা আগের পরে পড়িয়েছিলাম। 2 মোল গ্যাসের একটি ভ্যান ডার ওয়াল গ্যাসের 2 মোল পরিমাণ একটি ভ্যান ডার ওয়াল গ্যাসের একটি